দর্শক সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন নাট্যকার ও নির্দেশক আতাউর রহমান। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি আপনাকে জানতে চাই, আপনি একটা দীর্ঘ ইনিংস খেলেছেন জীবনে, সেই জায়গা থেকেই জিজ্ঞাসা করা যে জীবনটা কি আড়ম্বরের মধ্যেই কাটলো কিনা? খুব আনন্দে এবং দীর্ঘ ইনিংস এখনো শেষ হয়নি, কিন্তু খেলছেন ক্রিজে আছেন, বহমান এবং বহমান। চলমান। আমি দুদিন আগে বাচ্চা ছেলেদের মতো ফেসবুক করি, তাই বললাম যে আমি এক গোয়ার অহংকারে দাঁড়িয়ে আছি আমার মাতৃভূমির মাটিতে, এবং এখান থেকেই চলে যাব, সেটা হবে আমার অহংকার। এই যে আপনি এখনো টি-20 সঙ্গে আছেন? একেবারে একেবারে আমি ইন্টারনেটের সাথে প্রতি মুহূর্তে আছি, টি-20-র সাথে আছি, প্রতিটি বিবর্তন আবর্তনের সাথে রয়েছি। আজকে স্টিফেন হকিং যখন বলছে ব্ল্যাক হোল থিওরি ঠিক নয়, আবার ব্ল্যাক হোলে যখন কোনো কিছু পড়ে সেটা চিরদিনের জন্য উল্কা পড়ুক বা যাই পড়ুক শেষ হয়ে যায়। আবার কিছুদিন উল্টা কথা বলছে যে ব্ল্যাক এনার্জি এমিট ব্যাক করে, আবার বলছে ব্ল্যাক হোল বলে কিছুই নেই, নীহারিকা পুঞ্জকে কালো একটা শ্রাউড, মিথ্যা একটা আবরণ দিয়ে ঢাকা। তো সেগুলোর সাথে আমি আছি। প্রতিদিন স্টিফেন হকিং মাথা খারাপ করছে লোকের, সেটার সাথে। জীবনটা কি আসলে আপনার কাছে? আমার কাছে জীবনটা সো প্লেজারেবল, অত্যন্ত আনন্দ, একটি আনন্দ ভ্রমণ। ইউলিসিসের মতো নয় এক্স্যাক্টলি, ইউলিসিসের মতো নয়। কেন? ইউলিসিস অনেক ভয়ঙ্কর কি বলে জিন ভূত পরি এদের সাথে দেখা হয়েছে, সেরকম হয়, সেটাও তো একটা জার্নি, তাই না? আবার ইলিয়াডের কথা বলছি, সেখানেও একটা জার্নি রয়েছে, মহাভারতের জার্নি রয়েছে। আমি সবার সাথে আছি। জীবন একটি, এবং আমি এটা বলি যে জীবনটাকে ভয়ঙ্কর, ভীষণ আনন্দময়, স্ট্রাগলের ভেতর দিয়ে, দুঃখের ভিতর দিয়ে, সুখের ভিতর দিয়ে পালন করাই হচ্ছে জীবন। যাত্রাতে তো অনেক ধরনের অভিজ্ঞতা হয়। হ্যাঁ, খারাপ ভালো, তাই মিলে তো জীবন। খারাপ না থাকলে ভালোটা কি করে বুঝবো? আমার ছোটবেলার স্মৃতি আমাকে খুব বেশি আলোড়িত করে। যেমন আমার একেবারে কৈশোরকালের স্মৃতি, নোয়াখালীতে আমার নানার বাড়িতে, খুব ভীষণভাবে আলোড়িত করে। এবং নানা ঘুম থেকে উঠেই, তখনও অন্ধকার থাকতেই ঘুম থেকে উঠে যেত, গ্রামের মানুষ তাই করে, তাড়াতাড়ি শুয়ে পড়ে, কেননা যামিনী না যেতে জাগালো না, রবীন্দ্রনাথের গান। তখন বুঝতাম না যে এটা রবীন্দ্রনাথের গান, খালি একদিন প্রশ্ন করেছিলাম, আচ্ছা আপনি গানটা গান কেন? যামিনী তো এখনো রয়েছে। তো এর মধ্যে বড় হয়েছি। আমার খালাতো বোনেরা চৌকি খাটিয়ে নাটক করতো, দেবতার গ্রাস করছে, কিছু বুঝি কিছু বুঝি না, ওই একটা চর্চা ছিল সংস্কৃতির। কখনো শরৎচন্দ্র পড়ছে, কখনো বঙ্কিম বাবুর বই পড়ছে, এই নিয়ে এর মধ্যে দিয়ে বড় হয়েছি। আবার ধর্মও ছিল এক ধরনের ধর্ম। আমার মা জন্মের পরে আমাকে পাঠিয়ে দিল কোথায়কার কোন দরবেশের কাছে, যেন আমার মঙ্গল হয়। আমার মাকে যিনি মানুষ করেছেন তার নাম ছিল মুগুল খাঁ, মা খালা এদেরকে মানুষ করেছেন। তার কাঁধে করে আমি, আমার এখনো মনে আছে স্মৃতিতে, তেপান্তরের মাঠ পেরিয়ে মনে হলো রূপকথার রাজপুত্রের মতো, হ্যাঁ, গামছা দিয়ে বেঁধেছে আমাকে খালি গাছে। কোথায় নিয়ে যাচ্ছে জানি না। পীর সাহেব আমাকে কি দোয়া করবেন যে আমি একটা মহাপুরুষ হব বা মহৎ মানুষ হব। সেইটা নিয়ে এসে যখন ফিরছি তখন প্রচন্ড বৃষ্টি, এই তেপান্তরের মাঠ পেরোলাম একদম। পীর সাহেবের সঙ্গে যে সাক্ষাৎ হলো, উনি কিচ্ছু না, ওনারা কি করেন পীর সাহেবরা, যে কি জানি দোয়া টোয়া পড়ে ফু দিয়ে দেন, মাথায় একটা হাত বুলিয়ে দিল। এইটার জন্য এত কষ্ট করে, তখনকার দিনে কোনো ইয়ে নেই, যানবাহন নেই, হেঁটে একটা লোকের কাঁধে করে পুত্রকে বিপদের মধ্যে ফেলে মা পুত্রের মঙ্গল কামনায় একজন পীরের কাছে পাঠিয়েছে, একজন মহাপুরুষের কাছে পাঠিয়েছে, একটা দোয়া দিলে আমি জীবনে অনেক বড় হব। তো এই আর কি। আবার আমার জন্মের আগে নাকি একটা অদ্ভুত স্বপ্ন দেখলেন নোয়াখালীতে আমার মা, সেটা খুব ইন্টারেস্টিং। নাজেরাতে মাদার মেরি, যিশুর জন্মের আগে একটা চমৎকার আমি দেখেছিলাম, জিজাস অফ নাজেরাত ছবিটা, 4 পর্বে শেষ, একটা তারার আলো পড়েছিল কুঁড়ে ঘরে, যিশু খ্রিস্টের জন্মের আগে। আমার মা কাছাকাছি স্বপ্ন দেখেছিলেন যে তোমার ওই, আমি যখন অন্তঃসত্ত্বা তিনি, আমি তারা এসে উঠোনে পড়লো, আমি তার পেটে। স্বপ্ন তো কেউ একজন দেখায় না, স্বপ্ন যিনি দেখিয়েছেন উনি বললেন, খবরদার এই স্বপ্নের কথা যদি তুই কাউকে বলে দিস তাহলে তোর স্বপ্ন ফলবে না। আমার মা লোভ সম্বরণ করতে পারেনি, সকালবেলা আমার বাবাকে বলে দিয়েছে, কাজেই আমার পক্ষে আর ওটা হওয়া সম্ভব হয়নি। কি হওয়া সম্ভব হলো আসলে? আসলে আমি একেবারে, একটা ইংরেজিতে কথা আছে, টু এনজয় দি লাইফ টু দি ব্রিম, একেবারে কানায় কানায় একটি
গ্লাসে থাকে না শরবতের গ্লাস বা কলসি একদম কানায় কানায় ভর্তি, আমার জীবনে আমি ওভাবেই উপভোগ করেছি। এবং সেই জায়গা থেকে ওই যাত্রাটা একজন খুব মানে উপভোগ্য যাত্রী আপনি। হ্যাঁ, উপভোগ্য যাত্রী, কিন্তু ঝড় ঝঞ্ঝা যে নি তা না। আচ্ছা, ধরো ঝাপটা এসে তো লাগবে, দুঃখ আছে, কষ্ট আছে, কেঁদেছি, হেরে গেছি, পরাজয়, একবার মনে হচ্ছে জীবনে পরাজিত হয়ে গেলাম, আবার উঠে দাঁড়ালাম, এটি তো জীবন। তো থেমে যাননি? থেমে যায়নি। থেমে যাওয়া তো নয়, এই যে এই মুহূর্তে বেঁচে আছে, এই মুহূর্তে যে আমি কথা বলছি আপনার সাথে, এটাই তো জীবন। আমি আছি, হয়তো এরপরে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আমি থাকবো না। আমি এভাবেই প্রতি মুহূর্তে আছির একটি জানান দিতে হয়, জানেন দিতে হয়। এবং আমি একটা ইংরেজিতে কথা আছে, টু লিভ ডেঞ্জারাসলি। আমি সেটাও কিছু ডেঞ্জারাসলি বসবাস করতে পারি, জানি যে আমি বেরোলে একজনে বম মারবে, সো আই এম লিভিং ডেঞ্জারাসলি। হ্যাঁ, আমি লিভিং একেবারে সাংঘাতিকভাবে ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমুদ্রের মধ্যে বসবাস করছি, আবার প্রচন্ড শান্তিতে বসবাস করছি, আবার একেবারে শূন্যতার মধ্যে বসবাস করছি। আমি শিখেছি শূন্যতার মধ্যে থাকতে আপনার কেমন লাগে? হ্যাঁ, নিজের একটা জগৎ তৈরি করে নেওয়া অপূর্ব লাগে। কেউ নেই, না, কল্পনা করছি নানা রঙের পাখি ডাকছে চতুর্দিকে, পাহাড়ের মধ্যে যাচ্ছি, ধূসর পাহাড়ের মধ্যে, কখন এভারেস্টের শৃঙ্গ এখন তো একটু হেলে গেছে ভূমিকম্পের পরে, সেটা দেখছি। তারপরে ইউরোপ ভ্রমণ করছি, পুরনো স্মৃতিগুলোকে টেনে আনছি, ছোটবেলার চট্টগ্রামে স্কুলে পড়েছি সেই স্মৃতিগুলোকে টেনে আনছি। আমি এটাকে বলা হয় শিখতে হয়। আপনি বারবার শূন্যর কাছে ফিরে আসেন, এসে আবার শুরু করেন? শূন্যর কাছে ফিরে আসি না, শূন্যতার মধ্যে আমি বসবাস করা শিখেছি। শূন্যতার মধ্যে, শূন্যতার মধ্যে, ভয়েড যেটাকে বলা হয়, ভয়েড। কারণ এটা আমি একটি নাটক যেটা করেছি, আমার খুব প্রিয় নাটক, খুব প্রিয় নাটক, গোডোর প্রতীক্ষা, ওয়েটিং ফর গডো, স্যামুয়েল বেকার। এটা করে প্রথমে আমার যারা সহযাত্রী ছিলেন, আজকের মাননীয় সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর একটি চরিত্র বলছে করছিলেন, মূল চরিত্র এক্সট্রাগন, বলে আচ্ছা ভাই এই নাটকটা করো না, এটা জীবন বিমুখ নাটক। আচ্ছা, আমরা যুদ্ধ করে, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, এটা কেন করছো? বলে আমি বললাম করি না। তো ঠিক আছে করো। করতে করতে এমনই প্রেমে পড়ে গেল, তো শূন্যতা। সেখানে একটি সংলাপ আছে, সেই সংলাপ আমি অহরহ কোট করি, দুইজন এক্সট্রাগন অ্যান্ড ভ্লাদিমির, ওরা বলছে দেখ আমরা দুজন থাকবো না, ইউ আর এ বোরিং ক্যারেক্টার, তুমি বিরক্ত কর, আমি চলে যাচ্ছি। দুজন চলে যায়, আবার দেখা হলো, আছি ভালো আছি, এটা তো নিজের উপর নাকি, নিজের। হ্যাঁ, আসলে সুখটা আমি সেটা সত্যায়িত করে কি, নিজিত করে? হ্যাঁ, সুখটা হচ্ছে আমি আনন্দে আছি, সুখে আছি। ইংরেজিতে কথা আছে যে আমি কি বিপুল বৃত্তের মধ্যে থাকলে সুখে থাকবো, একটা বড় গাড়ি দৌড়াচ্ছি সেটা সুখ? ইট ইজ এ স্টেট অফ মাইন্ড। হ্যাঁ, আমি যেভাবে আছি এটা কিন্তু আমার ভাবনা যে আমি সুখে আছি, আমি সামান্য খেয়ে সুখে আছি, একটা আমার পরনের কাপড় আছে, সুখে আছি। যেমন সেই মহাভারতের সে বকবেশী ধর্মের উত্তরে চলে যেতে হয়, যখন যুধিষ্ঠিরদেরকে বনবাস দেওয়া হলো দ্রৌপদী সহ, তখন দ্রৌপদী তৃষ্ণার্ত বোধ করলো, বলে যে জল নিয়ে আসো, মস্ত বড় দিঘি, সেখানে একটা মস্ত বড় বক পাহারা দিচ্ছে, ধর্মবেশী বক, এটা যুধিষ্ঠিরের বাবাই। তো গেল নকুল সহদেব, যমজ ভাই, বলে যে আমি 10টা প্রশ্ন করব, তাহলে জল দেব, না পারলে তোমরা মারা যাবে। পারলো না, মরে পড়ে রইল। ভীমসেন গেল, পারলো না। বীর শ্রেষ্ঠ অর্জুন গেল, পারলো না। সব শেষে যুধিষ্ঠির, যুদ্ধে স্থির যিনি, তিনি গেলেন, বলে যে আমি 10টি প্রশ্নের উত্তর দিলে কি আমার ভাইদের প্রাণ ফিরিয়ে দেবে তুমি? চেনে নেই, বাবাকে চেনে নেই, কেন ছদ্মবেশে। বলে হ্যাঁ দেব। একটি প্রশ্ন ছিল সুখী কে, এটাকে আমি জীবনে ধ্রুব বলে মনে করেছি। সুখী কে, মহাভারতের সেই প্রশ্নটি আজও ভ্যালিড। হ্যাঁ, যিনি কর্মক্লান্ত দিনের পরে নিজ পর্ণকুটিরে ফিরে গিয়ে কোনো ঋণ না করে স্বদেশে থেকে সাকান্ন ভোজনে পরিতৃপ্ত হয়, তিনি সুখী। অর্থাৎ সিম্পল ফুড, সিম্পল লিভিং, ঋণ করতে পারবে না, ব্যাংকে ঋণ খেলাপি হলে চলবে না, আর বিদেশে গিয়ে তুমি মহাপুরুষ হলেও চলবে না, নিজ দেশে থাকতে হবে, নিজ ভূমিতে থেকে এখানেই জন্মেছি, এখানেই মারা যাব, এটি তো আনন্দ। এখন যত দরিদ্র হোক, আমরা প্রতি মুহূর্তে এখন ট্রাফিক জ্যামের মধ্যে বকাবকি করি। এখন যদি দেশকে আমি মা বলি প্রতীকী অর্থে, আমার মায়ের চেয়ে বড়, আর মায়ের যদি শাড়ি ছেঁড়া থাকে, সে মাই আদর করলে তো আদরটা নিই। আমার মাকে বকিও, তাই না, তাকে তো জড়িয়ে ধরি, আবার জড়িয়ে ধরে বকিও, তুমি এটা কেন করছো? মার সঙ্গে তো একটা সম্পর্ক, অভিমান, রাগ, এবং সেই ইয়ের মতো যে দেশের সাথে ঝগড়া করব, ঘরে বাইরের বিমলার মতো বলবো, ঘরে অভিমান করব, ঝগড়া করবো, প্রতিনিয়ত তর্কে লিপ্ত হব, আবার মাকে মা বলে ডাকবো। এই তো
এটাই আর কি। হ্যাঁ। শান্তির জায়গা, সুখের জায়গা হচ্ছে এই। এবং আমি গভীরভাবে বিশ্বাস করি যে নিজ দেশে না থেকে কোনো মানুষ সুখী আমি পারে না। এবং নিজ দেশে থাকলে হবে না, দেশটাকে ভালোবাসতে হবে। বকলে যে ভালোবাসাটা কমে যায় তা নয়, কিন্তু দেশের মানুষকে ভালোবাসতে হবে। বকাটা তো ওইটা তো অভিমান থেকে, অধিকার থেকে। তারপর স্বজনকে ভালোবাসতে হবে, চরাচরকে ভালোবাসতে হবে, এবং জীব জগৎকে যদি আমি ভালো না বাসি, প্রাণী জগৎকে, উদ্ভিদ জগৎকে ভালো না বাসি, জীবন সম্পূর্ণ অর্থহীন হয়ে যায়। এই যে বসন্তে যে ফুল ফোটে, যে ফুলের যে কি অদ্ভুত একটা মজা আছে, এক এক ফুলের এক এক মজা, রং। বর্ষার ফুল হয় সাদা, এগুলো দেখার মধ্যে, অবলোকন করার মধ্যে। এবং প্রজাপতিটি কি করে জানে যে কোন পুংরেণুর থেকে স্ত্রী রেণুতে বসলে তারপর ফুলে ফল হবে। এগুলা যে ভাবনা, চতুর্দিকে যে এত ভাবনার খোরাক, আনন্দময় ভাবনার খোরাক ছড়িয়ে আছে, ওই জন্য ঘরে বসে মাসের পর মাস কাটিয়ে দেওয়া যায়, যদি খাওয়াটা থাকে, নাহলে তো দুর্ভিক্ষে মারা যেতে হবে। শাক থাকলেও হয় আর কি। তা হয়। এবং ওই যে জীবনানন্দ দাশ বলেছে, জীবনের স্বাদ আছে, মানে ইংরেজিতে বলে they have lost the taste of life। এখন যে জীবনের স্বাদ আছে, তা আমরা নিতে জানি না কেন, স্বাদটা গ্রহণ করতে জানি না কেন? এটা আসলে আমাদের তেতো ঠেকে কেন আমাদের? এটা বোধহয় একটা আপব্রিঙ্গিং বলে ইংরেজিতে একটি কথা আছে, যে আমাদের গড়ে উঠা বেড়ে ওঠার মধ্যে এটা একটা শেখাবার ব্যাপার ছিল। আমি যে প্রজন্মের মানুষ, আমি তো পুরনো মানুষ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি 60-এর দশকের প্রথম দিকে। মনে হয়তো নতুন আছেন আপনি। মনে নতুন, কিন্তু পুরো প্রাচীন, এক অর্থে প্রাচীন আমি। তো প্রাচীনের মধ্যে আমাদের শিখিয়েছে, কলেজের স্কুলে পড়তাম চিটাগংয়ে, যে অল্পতে খুশি থাকলে বাবা। আর আমরা মধুর ক্যান্টিনে একদম ঝাপড়া ঘরে আড্ডা দিয়ে কি প্রচন্ড টাল মাতাল সময়ের মধ্যে কাটিয়েছি। আজকে ক্রিকেট খেলা দেখবো আমরা, T20, তখন কোথায় টেলিভিশন? আমরা ফুটবল খেলার জন্য ওয়ার্ল্ড কাপ ফুটবলও টেলিভিশনে দেখতে পাচ্ছি না। বই ঘেটে টাইম পড়ছি, ন্যাশনাল জিওগ্রাফিক পড়ে মাতবরি করার জন্য চলে যাচ্ছি। রবীন্দ্রনাথের কবিতা, জীবন দাসের কবিতা, এই যে কষ্ট করে পড়ছি, এবং মননটা যে তৈরি হচ্ছে, যে ভালো লাগা, ভালোবাসা, এবং আইয়ুব খানের বিরুদ্ধে লড়াই করছি। আইয়ুব খান তখন আমাদের স্বৈর শাসক, তারপরে রবীন্দ্রনাথকে ব্যান করলো, তার বিরুদ্ধে লড়াই করছি। রবীন্দ্রনাথ সঙ্গীত কোথাও প্রচার করা চলবে না। কোনটা কবিতা কি কবিতা না বুদ্ধদেব বসুর সঙ্গে লড়াই করা? না, কবিতা না, বুদ্ধদেব বসু একটা বিরাট কাজ করেছে, সেটা একটা বিরাট অবদান। ওনাকে বলা হয় কবিদের কবি। আজকে জীবনানন্দ দাশ যে এত বড় কবি, যে পোয়েট পার্ট, ওই যে ক্লিন্টন আমাদের নতুন আবিষ্কার, তাই না? ক্লিন্টন সিলি লিখেছে, আমেরিকান লেখক, পোয়েট পার্ট, অনন্য জীবনানন্দ দাশ অনুবাদ করেছে আমাদের ফারুক মঈনুদ্দিন। হ্যাঁ, তো চিনতাম না, এটা বুদ্ধদেব বসু বলেছে উনি বড় কবি। আজকে রিলকে চিনতাম না, বদলেয়ারকে চিনতাম না। বুদ্ধদেব বসু আমাদেরকে পরিচয় করে দিয়েছেন। কঠিন কঠিন কবিতা, এবং বিপন্ন বিস্ময়কে এটা বুঝতামই না। এখন আমরা কথায় কথায় উচ্চারণ করি, অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের মাঝে খেলা করে। কিছু বুঝি কিছু বুঝি না, কিন্তু কোথায় যেন একটা টঙ্কার লাগে, কোথায় যেন একটা বিপন্ন বিস্ময়। শিল্পের কাজটা কি? শিল্পে ভাবাবে, শিল্প বিস্মিত করবে, আমাকে ভাবাবে। আচ্ছা, এই ছবিটা এরকম আঁকলো কেন? হ্যাঁ, ভ্যান গগের সেলফ পোর্ট্রেট এরকম আগুনের ভেতর কেন মনে হয়? তা মানুষ তো সবসময় জাদু বাস্তবতা যেতে চায়। হ্যাঁ, জাদু বাস্তবতা, হ্যাঁ, যেটা আজকে বলা হয় যে মার্কেস করেছে জাদু বাস্তবতার জনক, কিন্তু জাদু বাস্তবতা বরাবরই ছিল। আমি এটাকে অনেকটা এপিক রিয়েলিটির কাছে নিয়ে যাই। আজকে ইলিয়াডে যা ঘটেছে, অথবা বিষাদ সিন্ধুতে যা ঘটেছে, এটা কিন্তু আজকেও বহমান, হয়তো অন্য পোশাকে, অন্য আঙ্গিকে, কিন্তু মানুষের সুখ দুঃখের কোনো রদ বদল হয়নি। আজকে মডার্ন টাইমে একই হচ্ছে। মৃত্যু কষ্ট দেয়, অসুখ হলে মানুষকে কষ্ট দেয়, মানুষের কি বলবো যে খাওয়ার অভাব, দুর্ভিক্ষ মানুষকে কষ্ট দেয়। সেটা আমাদের মধ্যযুগের কবিরা যা বলেছেন, আমাদের চণ্ডীদাস যা বলেছেন, আমাদের চর্যাপদের পতাকারা যা বলেছেন, সেই কথাই তো আমরা বলছি। আমরা ঘুরে ফিরে অন্য আঙ্গিকে বলছি, একই কথা বলছি। এখন শেক্সপিয়ারের গ্লোব থিয়েটার আসবে, হ্যামলেট করবে, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দি কোশ্চেন। এটা বরাবরই ছিল। আমরা কিন্তু এর বাইরে পাচ্ছি না দোদুল্যমান, টু বি অর নট টু বি, করবো কি করবো না, আমি কি লড়াই করবো না লড়াই করবো না, আমি কি ওর ভুলটা ধরিয়ে দেবো না দেবো না, কি লাভ? অনেকে বলে ভাই থাক না, ভুল করেছে, তোমার কি? কিন্তু এই যে দোদুল্যমানতার মধ্যে আমরা রয়েছি। একটা বিষয় তো আপনার কাছে জানতে চাই, আমি বিরতিতে যাবো, ফিরে এসে উত্তর চাবো, যে এই যাদের নাম আমরা বললাম, বুদ্ধদেব বসু বললাম, আমরা শেক্সপিয়ারের কথা বললাম, আমরা বুড়ো চণ্ডীদাসের কথা বললাম, আর অনেকের কথা, আমরা কালিদাসের কথা বলতে পারি।
আসলে আধুনিক তো তারাই ছিলেন নাকি, আমরা কি আধুনিক, এই বিষয়টা আপনি বলবেন। কারণ রবীন্দ্রনাথকে আমি আধুনিকতার প্রতীক মনে করি, যদিও রবীন্দ্রনাথের প্রয়াণের 150 বছর হয়ে গেছে, কিন্তু রবীন্দ্রনাথের একেবারেই আদর্শ কবি ছিল কালিদাস, শূদ্রক ভাস এরাই এক। ওখান থেকে কিন্তু এটা তো অভিনব একটা ভাবনা যে প্রেমিকার কাছে বার্তা মেঘের হাতে পাঠানো, মেঘের মাধ্যমে পাঠানো, যক্ষপ্রিয়ার কাছে। এখন যক্ষ বিরোহী যক্ষ পাঠাচ্ছে, বলছে পূর্ব মেঘ তুমি এই এই দেখবে, সারা ভারত ভ্রমণ করছি, এবং ওইটা কি তন্নিশ্যামা শিখরী দশনা পক্ক বিম্বাধুরষ্টি মধ্য ক্ষমা চকিত হরণী প্রেক্ষণা নিম্ন নাভি, তুমি দেখবে আমার প্রিয়া স্নান করছে জলে। তখন এইটা তো এখনো রবীন্দ্রনাথ তো হে কবিবর আছে না, যে মেঘদূতের উপরে কবিতাই রয়েছে। রবীন্দ্রনাথ যদি মনে করেন যে তার আদর্শ কবি ছিল কালিদাস, তাহলে আমারও আদর্শ কবি কালিদাস। আমি এখনো কালিদাসের হয় সংস্কৃতটা কিছু বুঝি না, বাংলাটা বুঝি, কিছু কিছু বুঝি সংস্কৃত, আবার অনুবাদ কয়েকটা আছে, 5টা অনুবাদ আছে বুদ্ধদেব বসু সহ। কাজে আজও মেঘদূত বেঁচে আছে, আজও রিলকে বেঁচে আছে, আজকে মৌলানা রুমি আমার কাছে খুব প্রিয়, সব পৃথিবীর সব যাবতীয় কবি এখনো টলস্টয়ের ওভার এন্ড পিস আমাকে আলোড়িত করে, অনেক আগে লেখা। গোরা পড়লে এখনো আলোড়িত। এখন আপনার মনে হয় না যে চাঁদের পাড়ে শঙ্কর হয়ে যান? হ্যাঁ নিশ্চয়ই, পথের পাঁচালী তো কোনো তুলনা, চাঁদের পাহাড় খুব নাম করেছে ছবিটা। পথের পাঁচালী অথবা অপরাজিত আমার সবচেয়ে বেশি প্রিয় ছবি, দ্বিতীয়টি, যেটা হচ্ছে মানুষের সবচেয়ে বড় ডকুমেন্ট, হিউম্যান ডকুমেন্ট হিসাবে এটা পুরস্কার পেয়েছিল খুব সম্ভবত ভেনিস ফেস্টিভ্যালে, অপু ট্রিলজি। এবং সেখানে একটি ট্রিটমেন্ট আমার কাছে মনে হয়েছে, আমি খুব চলচ্চিত্র প্রেমী, আমাকে বলা যেতে পারে সিনেমা ফ্রিক এক অর্থে, সিনেমা ফ্রিক। তো যখন অপু দেখলো যে মাও মারা গেলেন কাশিতে, বাবা মারা গেলেন আগে হরিহর, তারপর মারা গেলেন মা, অপু সুন্দর করে চুল চুল আঁচড়ে তোড়ংটা নিয়ে চলে যাচ্ছে কলকাতায়। সেটা তখন অপুর সংসারে আসে সৌমিত্র, ওর বাচ্চা ছেলে। অনেকেই বলছে হায় হায় কি নিষ্ঠুর, মা মারা গেল, মায়ের যে ইয়ে হয় যে আমাদের অন্ত্যেষ্টিক্রিয়া সেটা সম্পন্ন করেছে, তারপরে আরো 4-5 দিন আনুষ্ঠানিকতা যেগুলো সব ফেলে দিয়ে চলে যাচ্ছে। আমি বলি এইটাই তো সবচেয়ে বড়, এটি হচ্ছে ওর সামনে ওয়ার্ল্ড অফ ড্রিম ইন ফ্রন্ট অফ হিম, তার কাছে স্বপ্নের পাহাড় দাঁড়িয়ে আছে, বাবাও গেছে মাও গেছে, পেছনে তাকিয়ে আর কি লাভ, হয়তো মনে পড়লে কাঁদবো, পৃথিবীতে অপেক্ষা, আমি মনে পড়লে চোখটা ভিজে যাবে, সে তো ঠিকই আছে, হ্যাঁ, কিন্তু আমার সামনে তো পাহাড়। তরুণের সামনে যে স্বপ্ন, সেই স্বপ্ন তা আমার নয়। এবং আমি এটাও বলি, আমার বাবা বলতেন আমার সময় শ্রেষ্ঠ সময়, আমি কিন্তু নিজেকে অনেক পরিবর্তন করেছি। আমি কখনো বলি না আমার সময় শ্রেষ্ঠ সময়, আমি বলি আমার পুত্রের সময় শ্রেষ্ঠ সময়, তোমাদের সময়, আগামী প্রজন্মের নবপ্রজন্মের সময় শ্রেষ্ঠ সময়। তোমরা ইন্টারনেট, আপনি কখনো এই যে আপনি রঞ্জনকে আপনার কেমন, রঞ্জনকে আপনি মিস করেন কিনা? কোন রঞ্জন? এই যে মানে ধরেন যে রক্ত করবে রঞ্জন তো আসলে মৃত্যুঞ্জয়ী। রবীন্দ্রনাথ কিন্তু একটি কথা বলেছে যখন রক্তকরবী লেখে, যে against the black shadows of devil's temptation I have drawn the picture of Nandini, she is the savior through death. নন্দিনী কিন্তু চলে যায়, মৃত্যুর ভেতর দিয়ে চলে যায়, মৃত্যু জীবনের জয়গান করে মারা যায়। রঞ্জনও কিন্তু জীবনের প্রতীক, মরে গিয়ে আমাদের বাঁচিয়ে দিয়ে গেছে, যে কি করে বাঁচতে হয় শেখো। আমাদের জাতির জনক এক অর্থে সেভিয়ার থ্রু ডেথ, শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, সেভিয়ার থ্রু ডেথ। আজকে যত দিন যাবে, আজ থেকে 100 বছর পরে ওনার দাপট আরো অনেক বাড়বে। দাপট বলতে আমি সদর্থে বলছি, আজকে অনেক বেশি স্ট্রঙ্গার হবে, মৃত ব্যক্তি অনেক স্ট্রঙ্গার হয়, হিজ স্পিরিট। রবীন্দ্রনাথের চির আমি কবিতার মতো, তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলায় করব খেলা এই আমি। তো কাজী সেভিয়ার থ্রু ডেথ, রঞ্জন হচ্ছে সিম্বল, একেবারে মানে প্রতীক, যে নজরুল আপনাকে আলোড়িত করে ভীষণভাবে, ভীষণভাবে। মানে একটি মানুষ পড়াশোনা করেনি, কোনো রবীন্দ্রনাথ করেনি, কিন্তু রবীন্দ্রনাথের পরিবারে পড়াশোনা পারিপার্শ্বিকতা ছিল, আবহ ছিল। প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের নাতি, মহর্ষির পুত্র, কাজী সাংঘাতিক পড়াশোনা। এই লোকটি ঘেটু দলে চলে যায়, চা দোকানে চাকরি করে। সে কি করে বলছে আমি অরফিউসের বিষের বাঁশেরই মহাসিন্ধু তালা ঘুম 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 নিখিল বিশ্ব করে নিঝুম।
একদিকে অরফিউস, আবার পরশুরামের কঠোর কুঠারে নিক্ষত্রিয় করিব বিস্মিত করে। আজকে পর্যন্ত আমি মোটামুটি টি.এস. ইলিয়ট, রবার্ট ফ্রস্ট সবই পড়ি, কিন্তু আমি দেখিনি বারাঙ্গনাকে নিয়ে এরকম কবিতা লিখতে। কে বলে মা তোকে বারাঙ্গনা, কে দেয় তোকে থুতু। হ্যাঁ, মানে যে সাম্যবাদের কবিতা, মানুষ, নারী, বারাঙ্গনা, কুলি, মজুর, 6টা কবিতা ইজ এ জেম অফ আওয়ার ওয়ার্ল্ড, মানে ট্রেজার অফ পোয়েমস। আমি বলবো খালি বাংলা নয়, পৃথিবীর একেবারে ট্রেজার অফ পোয়েমসে এটা মহা অলংকার, মহা একটি সম্পদ। নজরুল খুব বিস্মিত করে যে মাত্র 43 বছর একটা ক্রিয়েটিভ লাইফ, যদি আজকে 60 বছর হতো কি হতো। মানে আমরা কি পেতাম? রাজবন্দি, জবানবন্দি এখন আমাকে আলোড়িত করে, ওই শক্তিটা আমি খুঁজে পাই। কি হবে, একটাই তো জীবন, আমি যুদ্ধ করব। হ্যাঁ, মানে খালি ওই এখন যৌবন, যার যুদ্ধটা আমার শ্রেষ্ঠ সময়, ঠিক তো আছি, আমি তখন যৌবনটা ফিরে পাবো, আমি যুদ্ধে যাব, যুদ্ধ আমি করবই। ওইটা পড়লে রাজবন্দির জবান, মানে রক্ত ঝরাতে পারি না একা, তাই লিখে যায় রক্ত লেখা, মানে অসাধারণ সব রচনা। রবীন্দ্রনাথের নায়িকাদের প্রেমে তো আপনি সবসময় পড়ে থাকেন, তাই তো? এখন হ্যাঁ, এখনো হ্যাঁ, রবীন্দ্রনাথের নন্দিনী আমাকে আলোড়িত করে। কারণ এই জন্য আলোড়িত করে, রবীন্দ্রনাথের নন্দিনী অধ্যাপক যখন বলে যে অধ্যাপক আমাকে দেখে তোমার এত বিস্ময় কেন, বলছে দেখো সকালবেলায় ফুলের বনে যে আলো আসে তাতে কিন্তু বিস্ময়ের কিছু নেই, কিন্তু পাকা দেওয়ালের ফাটল দিয়ে যে আলো আসে সে আরেক কথা, তুমি যক্ষপুরীতে আচমকা আলো। আমি সেই পাকা দেওয়ালের ফাটল দিয়ে সেই আলোটা দেখতে চাই। আমি আরেকটি বিষয় দেখতে চাই যে আসলে পার্থিব প্রেমিকা বা প্রেমিক এরা তো আছেনই, আমার সাথে আমার পরিবার আছেন, কিন্তু আমি রবীন্দ্রনাথের স্বপ্ন কবিতায় বারবার ফিরে যাই যে একজন বোধহয় থাকে স্বর্গলোকে, বোধহয় আকাশলোকে থাকে, দূরে বহু দূরে স্বপ্নলোকে উজ্জয়িনীপুরে, খুঁজিতে গেছিনু কবে মোর পূর্ব জনমের প্রথমা প্রিয়ারে, মুখে তারে লব্ধ রেণু লীলাপদ্ম হাতে। লব্ধ তখন কিন্তু ইয়ে বের হয়নি, ওই যে ফাউন্ডেশন ক্রিম টিম বের হয়নি, তো মুখে তার লব্ধ রেণু, লব্ধ ফুলের রেণু দিয়ে মুখ সাজিয়েছে, লীলাপদ্ম নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। সেই প্রেমই বড় প্রেম, সে প্রেমে ধরার দরকার নেই, স্পর্শ করার দরকার নেই। এবং শেষের কবিতার সেখানে সর্বোত্তম বা শেষ চ্যাপ্টারের আগে অমিত এবং লাবণ্য বের হলো, বলে আমরা দুইজনেই চলে যাচ্ছি, তুমি তো যাচ্ছ কেতকীর কাছে ফিরে, তুমি শোভনলালের কাছে ফিরে যাচ্ছ, দুইজন হাত ধরাধরি করে যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু একেবারে দেহাতীত নয়, হাত ধরাধরি মানে দেহাতীত নয়। তারপরে কিন্তু বলছে আমাদের প্রেম থাক নিরঞ্জন। এত সুন্দর একটি শব্দ চয়ন করেছে, নিরঞ্জন, যেটা কলুষবিহীন, কলুষ মুক্ত, নিত্যকারী সংঘর্ষে এনে আমরা একে কলুষিত করব না। সো এটা আকাশেই থাকুক, বহমান থাকুক, চাই। হ্যাঁ, আবার এগিয়েও যেতে চাই, এক পা আগাবো, 2 পা আগাবো, 1 পা পিছাবো, খালি এগিয়ে যাব আমি, একবারে গিয়ে মহাসমুদ্র পাড়ি দিব তা কেন, একটু পিছানো ভালো। এবং আমি মনে করি জীবন সুন্দর আনন্দময় করতে হলে আসলে বিজ্ঞানের ছাত্র কি কলাবিদ্যার ছাত্র এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ না, একেবারেই না। একটা লোকে, একটা গ্রামের লোক একটা ঘরে ঢুকে একটা চমৎকার চিত্রশিল্প দেখলো, কিন্তু হয়তো অ্যাবস্ট্রাক্ট, যেটাকে আমরা বিমূর্ত বলি, বিমূর্তটা বোঝা আমিও বুঝি না এখনো, পিকাসোর অনেক ছবি বুঝি না। তারপরে যে হঠাৎ করে মুখ থেকে বেরিয়ে গেল, বাহ সুন্দর, এই যে তার যে অন্তর্গত একটি নন্দনতাত্ত্বিক বোধ রয়েছে, এটা অনেক মূল্য। তা আমি ফিরে যেতে চাই এগুলোর কাছে বারবার, শিল্পের কাছে। আমার খুব প্রিয় হচ্ছে ছবি, আমি এখনো উল্টে পাল্টে ভ্যান গগ দেখি, এখনো উল্টে পাল্টে রেমব্রান্ড দেখি। রেমব্রান্ড দেখে প্রথম আমার অনুভূতি হলো, প্রথম 1980 আমার অনুভূতি হলো যে আমি ন্যাশনাল গ্যালারি, আমার বিলেতে যাওয়ার সুযোগ হয়েছিল, বাংলাদেশ সরকার পাঠিয়েছে আমার নিজের পয়সা, গিয়ে যখন ন্যাশনাল গ্যালারিতে রেমব্রান্ডের একেবারে রিয়েলিস্টিক পেন্টিং দেখলাম, আমি কোনো কিছুই বুঝলাম না কেন একটা কম্পন শুরু হলো। আচ্ছা, কেন অনুরণন শুরু হলো, অনুরণন, কম্পন, একটা কোথায় যেন একটা বার্তা বয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু আমি এটাকে কোনো ব্যাখ্যা দিতে পারছি না। আমার মনে হলো যে একটা ইংরেজিতে বলা, দ্য ডে ইজ ডান, দিনটা। তো কাজে আমার মনে হয় প্রত্যেক মানুষই একটা রুচি তৈরি করতে পারে। একজন যে কৃষক, সেও তার পুকুরে বসে সে একটা ছোট্ট করে একটা পাথর ছুঁড়ে মারলো, একটা অনুরণন হলো, একটা জলে একটা হয়তো শাপলা ফুল দেখলো।
কাজেই আমার মনে হয় জীবন সুন্দর করতে হলে আমাদের শিল্পের কাছে বারবার ফিরে যেতে হবে। আমাদের অঙ্কন শিল্প, আমাদের কাব্যের কাছে ফিরে যেতে হবে। আমাদের প্রবন্ধ সাহিত্য কেন নয়, প্রবন্ধ সাহিত্য তো অসাধারণ প্রবন্ধ সাহিত্য অনেকেই লিখেছে, যেমন H.G. ওয়েলসের প্রবন্ধ সাহিত্য, রবীন্দ্রনাথের মানুষের ধর্ম, সভ্যতার সংকট, সাধনা, এগুলো যদি পড়ি, বুদ্ধদেব বোসের যদি কবি রবীন্দ্রনাথ পড়ি, আবু সৈয়দ আইয়ুবের যদি পথের শেষ কোথায় পড়ি, তাহলে আমরা কিন্তু জীবনের রসটা পাবো। জীবনটাকে মানে আসলে দেখতে হয়। মানুষের দুটো চোখ রয়েছে, কান রয়েছে, রাস্তার দুপাশে শুনতে হবে। রাস্তার দুপাশে কত কি আছে, একটি জীবন যাচ্ছে, কোলাহলের ভিতর সেখান থেকে আলাদা ভাবা যায়। মানুষ দেখার মতো আনন্দ কিছু নেই। এয়ারপোর্টে বসে ঘন্টার পর ঘন্টা, রেল স্টেশনে বিচিত্র। এই যে একটা লোক লাউ হাতে বাজার করছে, আমি ভাবছি মনে মনে আজকে সন্ধ্যায় করে মেয়ে বা ছেলের সাথে খেতে বসবে। লাউর ওই প্যাকেটে কি আছে, ছোট চিংড়ি মাছ নাকি শিং মাছ, কি দিয়ে রান্না করবে। এই যে ভাবনা, এই যে জীবনকে নিয়ে নানা রকম বিচিত্র কল্পনা, এটা কিন্তু জীবনের একেবারে আমি বলবো যে সঞ্জীবনী সুধা। এটাই জীবনকে সুন্দর করে। তবে শিল্পবোধ, শিল্প চেতনা, কট্টর বাস্তবতা, যেটাকে বলা হয় যে একেবারে রূঢ় ম্যাটেরিয়ালিজম, যেটা নিয়ে ওয়েস্ট পাশ্চাত্য অনেক সময় বিব্রত বোধ করে, সেটার থেকে একটু বাইরে চলে আসতে হয়, কিছুক্ষণ অবকাশ নিতে হয় যে আমি এই রূঢ় বাস্তবতা থেকে, এই ম্যাটেরিয়ালিজম থেকে আমাকে একটু বাইরে হতে হবে, নাহলে বাঁচবো না। আমার নিঃশ্বাস নিতে হবে, আমার একেবারে বেহুদা সময় নষ্ট করতে হবে। আপনাকে মনে হয় যে জীবনের কোনো মানে অবচয় বা অপচয় আছে? হ্যাঁ, অপচয় থাকবেই। পানির ট্যাপ দিয়ে কত পানি পড়ে যায় না, তাহলে সব কি একেবারে নিচ্ছিদ্র নিউক্লিয়ার প্ল্যান্ট হলে তো জীবন দুর্বিষহ হবে। অপচয় হবে না, থাকতে হবে। আমার যদি এই জ্যাকেটটা এখন ছিঁড়ে যায়, এটা নিয়ে আমি ভাববো এটা কি করে সেলাই করে আবার নতুন করব, আবার কি করবো। তো এই ভাবনাটা যদি না থাকে, জীবনের মজাই কি? সবই যদি ছিমছাম, একেবারে সব একেবারে রেডি পেলাম, নিখুঁত পেলাম। এই নিখুঁতের মধ্যে কিন্তু বিশ্বকর্মা যদি তৈরি করেছেন মানুষকে নিখুঁত বলা হয়, কিন্তু আলাদা করে নিখুঁত তৈরি করেন নেই। এটি মেয়ের যদি, আমি যে স্থেটিক্স এর কথা বলছি, নাক সুন্দর বা পুরুষেরও চোখ সুন্দর, চুল আলাদাভাবে প্রত্যেকটা সুন্দর, যখন জোড়া লাগানো হলো মেয়েটার চেহারা ভালো লাগলো না, আরে সব সুন্দর। তারপর তখন বিশ্বকর্মাকে না ডেকে আমি যদি বলি যে ঠিক আছে তোমার দাঁতটা বের করো, তো দাঁতটার একটা কোনা ভেঙে দিলাম, অথবা এখান থেকে আঁচড় দিয়ে দিলাম, বাহ সুন্দর। সর্বসুন্দরের মধ্যে একটা খুঁত আছে বলেই এটা সুন্দর। তো সৌন্দর্য বোধ যদি মানুষের এভাবে থাকে, তাহলে জীবনটা সুন্দর হয়। তার জন্য মানুষের একটা শিক্ষিত, মানে স্বশিক্ষিত মন তৈরি করতে হবে। আপনার মনে হয় যে আপনার জীবনের যে ক্যানভাস, সেখানে আর কোনো আঁচড় বাকি আছে, আঁচড় দিতে চান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম মৃত্যুর আগ পর্যন্ত। মানে অন্তর্জলি যাত্রা, সেই বুড়োর মতো শ্মশান ঘাটে মৃত্যুর প্রতীক্ষা করছে, বিয়ে করেছে কমল কুমার মজুমদার ছাত্র। তারপরে একটা বিয়ে করেছে, লগ্ন পার হয়ে যায়, যে বুড়ার সাথে বিয়ে দিয়েছে, তরুণী বউ, আমার বউ কই? আরে তুই তো 2 মিনিট পরে মারা যাবি, বউকে খুঁজছিস কেন? বউ তো সেই বাসনা, কামনা একদম, মানে একদম আমি এটাকে পুরোকে যে বলে না, একদম পুরোটা গ্লাস উপুড় করে খেতে চাই মৃত্যুর আগ পর্যন্ত। ঢেকুর উঠুক কি, বাস ওইটাই শেষ। ও তো নিঃশ্বাসও হতে পারে, খাওয়ার সময় মারা যেতে পারি, তো অসুবিধা কি? এটাই তো জীবন, এটাই তো আনন্দ। এই যে নির্মল আকাশ দেখি কি ভালো লাগে, বর্ষা এখন তো মিস করি সাংঘাতিক। গ্রামের যে ঝুমঝুম করে টিনের ঘরে বৃষ্টি হতো, সেটা জীবন যাবে কোন জীবনের কাছে, সেটা মনে হয় কখনো? কখনো এটা নিয়ে ভাবিনি আমি। আচ্ছা, আমি ভাবিনি বা ভাবতে চাইনি। বিশ্ব ব্রহ্মাণ্ড অনেক বড়, অনেক তারার আলো এখনো পৃথিবীতে এসে পৌঁছয়নি, মানে গ্যালাক্সি অথবা মিল্কি ওয়ে, নিহারিকা মণ্ডলী থেকে। আমরা একটি তারার, মানে তারা হচ্ছে সূর্য, সূর্য নভমণ্ডলের আমরা খুবই একটা গ্রহ, মানে বালুকণার চেয়ে কম। কাজে আমি একটা সাধারণ মানুষ, এটা নিয়ে ভেবে কি হবে, আমার একটি জীবন। রবীন্দ্রনাথই বলে গেছেন যে বিশ্বের মধ্যে পেয়েছি যে ঠাই, হ্যাঁ সে আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে। এখন আমি তারায় নিজেকে খুঁজবো, এটাই তো আনন্দ। কি দরকার আমার কি হবে না হবে, আমার একটি জীবন, এটাই যাপন করেই আমার কাছে আনন্দ। এই যাপিত জীবনেরই আনন্দ অসীম। জীবনকে আমরা যাপন করেই যাব আমাদের মতো করে, নিজের মতো করে, নিজের মতো করে, কিন্তু ঠিক আমার মতো করে কোনো একটা আদর্শ স্থাপন করার দরকার নেই। আমি আদর্শ স্থাপন আমার পুত্র বা কন্যার কাছে করতে চাই না। তোমরা তোমাদের জীবনটাকে আনন্দময় করো তোমাদের পথে। আমি আমার পথে আনন্দময় করেছি, আমার স্ত্রী তার পথে আনন্দময় করেছে।
এইভাবে আমার বন্ধুরা তাদের মতো করে আনন্দ। কেউ যদি বলে যে না সারাক্ষণ, সবার যাত্রা আলাদা আলাদা, এক অর্থে আলাদা, কিন্তু আমরা কিন্তু আবার সহযাত্রী সহযাত্রী, আনন্দ অন্বেষণে সহযাত্রী। এবং খালি এটা বললে কেন হবে, দুঃখের অন্বেষণও সহযাত্রী। কেউ মারা গেলে কাঁদি, হ্যাঁ, আপনজন মারা গেলে দুঃখ পাই, তারপরে একটা তরুণ ছেলে মারা গেলে দুঃখ। আমরা একটা সমবেত যাত্রার মধ্যে আছি। হ্যাঁ, এটাই তো আমরা তো সমন্বিত যাত্রা, সমবেত যাত্রায়। আতর ভাই, আপনি আরো সুন্দর থাকেন এবং আরো আনন্দ উপভোগ করেন। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আমার খুব ভালো লাগলো। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে আলোচনা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, আনন্দ থাকুন।